সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল, প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমার এই অধ্যায়ে 17 নম্বর ক্লাস বা 17তম পর্ব। এখানে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি এখানে যত ধরনের প্রশ্ন আসতে পারে বলা যায় সবগুলোই আলোচনা করেছি। এগুলো দেখলে আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন এখানে হবে না। আজকে আমার আলোচ্য বিষয় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা করো। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব ব্যাখ্যা করো। এটা কিন্তু শুধু অনুধাবনমূলক প্রশ্ন নয়, গ অথবা ঘ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্ন আছে সেখানেও আসতে পারে বা গতেও আসতে পারে। যাই হোক, ক্লাসটা শুরু করি। এখানে আমি একটা মানচিত্র দিয়েছি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। এই যে দক্ষিণ অঞ্চল বাংলাদেশের, এটা মূলত বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। নিচে বঙ্গোপসাগর, অসংখ্য নদী রয়ে গেছে বাংলাদেশের মাঝ দিয়ে। এখানে আমাদের জোয়ার ভাটার সময় যে ঘটনাটা ঘটে, যখন ভাটা হয় তখন নদীর পানি সমুদ্রের দিকে ধাবিত হয়। এই যে নদীগুলো দেখছি আমরা, এই নদীর পানিগুলো সমুদ্রের দিকে ধাবিত হয়। আবার যখন জোয়ার আসে, তখন যখন সমুদ্রের পানি স্ফীত হয়ে যায়, তখন এই মোহনা দিয়ে পানি প্রবেশ করে নদীর অভ্যন্তরে চলে আসে এবং নদীর পানি ফুলে ওঠে। এটা মূলত জোয়ার। তাহলে আমরা দেখছি নদীর পানি একবার এদিকে যাচ্ছে, নদীর পানি একবার এদিকে যাচ্ছে। এইভাবে পানি সর্বদা চলাচল করছে। কখনো নদীর পানি গভীরতা কমে যাচ্ছে, আর কখনো নদীর পানির গভীরতা বেড়ে যাচ্ছে। নদীর পানি স্ফীত হলে বা জোয়ার হলে নদীর পানির গভীরতা বেড়ে যাচ্ছে, আবার ভাটা হলে নদীর পানির গভীরতা কমে যাচ্ছে এবং সেই পানিগুলো সমুদ্রের দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে পানির যে জোয়ার ভাটা হচ্ছে নদীতে, এই নদীতে যে জোয়ার ভাটাগুলো হচ্ছে, এই জোয়ার ভাটার প্রভাব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কি কি প্রভাব ফেলতে পারে, প্রভাবটা কেমন বা ফলাফলটা কি হয়, এর উপকারিতাটাও কি বা কি এবং অপকারিতাটাও বা কি, সুবিধাটাও বা কি, অসুবিধাটাও বা কি। এই জোয়ার ভাটার ফলে আসলে অসুবিধার থেকে সুবিধাই বেশি হয়। সেখানে আমরা যদি একটু এই পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করি। প্রথমে আছে কি, নদীর আবর্জনা পরিষ্কার রাখে। কি হয়, নদী যদি স্থবির থাকতো, নদী যদি জোয়ার ভাটা না হতো, তাহলে আবর্জনায় ভরে যেত। সেটা হয় না। নদীর যতই আবর্জনা থাক না কেন, নদীর যখন ভাটা হয় তখন সেটা সমুদ্রের দিকে চলে যায়। আবার যখন জোয়ার হয় তখন সমুদ্রের নির্মল পানি এসে নদীর ভিতরে প্রবেশ করে। সর্বদা নদী আবর্জনা মুক্ত থাকে। এবার নদীর মোহনায় পলি সঞ্চয়, এবং এখানে আর একটা সমস্যা দেখা দিতে পারে। নদীর মোহনায় যখন এই যে নদীর থেকে যখন ভাটা হয়, তখন যে পলি গুলো আসে, এই মোহনায় এসে যখন স্রোতের বেগটা কমে যায়, তখন এই মোহনাতে, নদীর মোহনায় এসে কি পলি সঞ্চয় হতে পারে এবং সেখানে বদ্বীপ আকৃতির ভূমি গঠিত হতে পারে। তারপরে কি হতে পারে, নদীখাত গভীর। এই নদীগুলো যদি জোয়ার ভাটা না হতো, তাহলে পলি সঞ্চয়ের ফলে নদীগুলো অচিরেই
ভরাট হয়ে যেত। কিন্তু এই যে নদী, নদীর যে খাতটা গভীরতা, খাত, এই নদীর খাত সবসময় গভীরতা রাখতে বা গভীর রাখতে এই যে পানির একবার উত্থান, একবার পতন, অর্থাৎ একবার সমুদ্র দিকে যাওয়া, একবার নদীর ভিতরের দিকে যাওয়া, এই যে পানির চলাচল, এই যে স্বাভাবিক গতি, এটাকে নদীর খাতকে গভীর রাখে। এটা আর একটা কি কাজ করে, সেচ কাজের সুবিধা হয়। সাধারণত নদী উপকূলবর্তী অঞ্চল বা তার পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে কি হয়, সমুদ্রের পানি যখন জোয়ার আসে তখন তারা এই পানিটাকে বাদ দিয়ে রেখে দেয়, এবং পরবর্তীতে এটা কি হয়, এটা পত্র অঞ্চলে কৃষি কাজে, সেচ কাজে ব্যবহৃত হয়। তাহলে সেচ কাজের সুবিধা হয়। লবণ উৎপাদন আমরা জানি, নদীর পানি না, সমুদ্রের পানি আছে লবণাক্ত। এই লবণাক্ত পানি যখন বাংলাদেশের বা বিভিন্ন দেশের এই নদীর ভিতরে প্রবেশ করে, তখন নদী উপকূলবর্তী অঞ্চলের মানুষ এবং তাদের ব্যবসা বাণিজ্যের জন্য, তাদের আর্থিক সুবিধার জন্য কি করে, এখানে বাধা প্রদান করে, বাদ দিয়ে এই নদীর পানি থেকে লবণাক্ত পানি শুকিয়ে কি করে, সেখানে লবণ চাষ করে এবং তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাহলে লবণ উৎপাদন এবং মানুষের জীবিকা নির্বাহের জন্য এই জোয়ার ভাটার প্রভাবটা কিন্তু ব্যাপক। তারপরে কি হলো, যে যদি আমরা বিদ্যুৎ উৎপাদনের কথা বলি, সাধারণত স্রোতের, প্রবাল স্রোতের, খরস্রোতা নদী যেখানে থাকে, জোয়ার ভাটা চলে, সেখানে নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের কর্ণফুলী নদীতে কাপ্তাই বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, এই উদাহরণটা এখানে আনতে পারি। তারপরে নদীর পানি নির্মল থাকা, নদীর পানি নির্মল থাকা, কেন নির্মল থাকে, পরিষ্কার থাকে? কারণ এই যে নদীর ময়লা পানিগুলো একবার সমুদ্রে চলে যাচ্ছে, সমুদ্রের স্বচ্ছ পানিগুলো আবার নদীতে প্রবেশ করছে। এই যে পানির আসা যাওয়া, এই যে পানির জোয়ার এবং ভাটা, এর ফলে নদীর পানিগুলো সবসময় পরিষ্কার এবং নির্মল থাকে। নদীর নাব্যতা বজায় থাকে, অর্থাৎ যখন এই নদীতে নদীতে বিশেষ করে বিভিন্ন জাহাজ যখন নদীতে জোয়ার আসে, পানির স্ফীতি বেড়ে যায়, পানিটা ফুলে ওঠে, পানির গভীরতা বেড়ে যায়, তখন কিন্তু এই নৌকাগুলো বা জাহাজগুলো নদীর অভ্যন্তরে, অনেক অভ্যন্তরে ঢুকতে পারে, এবং এই নদীর পানির মানে নাব্যতা বেড়ে যায়, নদীর নাব্যতা বেড়ে যায়, নদীর জাহাজ চলাচলে, নৌকা চলাচলের সুবিধা হয়ে যায়। এবার আসো আহ মৎস্য শিল্পের উন্নতি। এর ফলে এই যে নদীতে যে জোয়ার আসে, এই জোয়ারে সমুদ্রের অনেক মাছ নদীতে ঢুকে পড়ে। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে নদীগুলো আছে সেখানে আহ যখন জোয়ার আসে বা ভাটা হয়, এই সময় কি হয়, প্রচুর পরিমাণ মাছ ধৃত হয়, এবং বিশেষ করে বাংলাদেশে ইলিশ মাছগুলো এভাবে ধরা পড়ে। তারপরে জোয়ার বাঁধ দ্বারা জনমালের ক্ষতি হয়। এখানে একটা ক্ষতিকর দিকও কিন্তু জোয়ার ভাটার আছে। সেটা হচ্ছে, জোয়ারে যখন অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে যখন জোয়ারের বান ডাকে, যখন জোয়ারের বান হয়, তখন কি হয়, এই যে সমুদ্রের পানি প্রবল বেগে এই নদীর ভিতরে প্রবেশ করে এবং নদীর পানি এদিকে আসে, তখন পার্শ্ববর্তী অঞ্চলকে কিন্তু প্লাবিত করে ফেলে এবং বান ডাকে বলা হয়। বিশেষ বৈশাখ শ্রাবণ মাসে, জুলাই আগস্ট জুন জুলাই মাসে এখানে কি হয়, তখন প্রচুর পরিমাণে এখানে নৌকা ডুবি ঘটতে পারে, জাহাজ ডুবি ঘটতে পারে, এখানে জানমালের ক্ষতি হতে পারে, এখানে পার্শ্ববর্তী অঞ্চল প্লাবিত হয়ে সেখানে কি করতে পারে, সেখানে ফসল নষ্ট করতে পারে। ওই অঞ্চলের যে জমিগুলো আছে সেগুলো লবণাক্ততা বৃদ্ধি করে জমির উর্বরতা শক্তি নষ্ট করতে পারে। বিশেষ করে অনেক গবাদি পশুর মৃত্যু হতে পারে, প্রাণীর, মানুষও, এমনকি মানুষেরও ঘর বাড়ি তলে যেতে পারে। এই জন্য আসলে জোয়ারের বান দ্বারা জানমালের ক্ষতি হয়। এটা এই জোয়ার ভাটার একটা ক্ষতিকর প্রভাব। যাই হোক, এইভাবে আলোচনা করলে, আমি তো অনেক বড় আলোচনা করলাম, এত বেশি আলোচনা করার প্রয়োজন হবে না।
একটু সুন্দরভাবে গুছিয়ে লিখলেই সুন্দর ফুল নম্বরটা পাওয়া যেতে পারে। এখানে কিন্তু শুধু অনুধাবনমূলক প্রশ্ন নয়, এই প্রশ্নটা কিন্তু প্রায় সৃজনশীল প্রশ্নে গ অথবা ঘ নম্বরে আসে। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।